আলালের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন, বিভাজনমূলক এবং অসৎ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। এই বক্তব্য আমার নয়, এই বক্তব্যটি রেখেছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। গত শুক্রবার দিন তিনি এই বক্তব্য রাখেন এবং এই মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব মোয়াজ্জেম হোসেন আলালের সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষিতে। সম্প্রতি জনাব মোয়াজ্জেম হোসেন আলাল জামায়াতে ইসলাম সম্পর্কে কিছু আপত্তিকর বক্তব্য রেখেছেন, আর তারই প্রেক্ষিতে জামায়াতে ইসলামের প্রতিক্রিয়ায় সহকারী সেক্রেটারি জেনারেল এই বক্তব্য রেখেছেন। তিনি বললেন যে মোয়াজ্জেম হোসেন আলালের বক্তব্য দায়িত্ব জ্ঞানহীন, বিভাজনমূলক এবং রাজনৈতিক অসৎ উদ্দেশ্য প্রণোদিত। তো মোয়াজ্জেম হোসেন আলাল কি বলছিলেন সেটি আমরা দেখে নিব দ্রুতই। তার আগে একটু বলে নিতে চাই, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তাদের মুখের কোনো লাগাম নেই। অনেক দিন থেকেই দেখছি, বিশেষভাবে গত 1 বছর তারা এত কথা বলা শিখেছেন আর এত কথা বলছেন, বিশেষভাবে প্রতিপক্ষকে যখন আক্রমণ করেন তাদের ভয়াবহ রুদ্রমূর্তি আমরা দেখতে পাই। তাদের ভাষায় লাগাম থাকে না, শব্দ চয়নে, বাক্য গঠনে পরিমিতি বোধ থাকে না, একটি অন্যরকম অবস্থা। তো তাদের প্রত্যেকে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন কেউ বাকি নেই। শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাদ দেওয়া যাবে যে তিনি এইভাবে কথা বলেন না। বাকি প্রত্যেকটি সদস্য, কি চেয়ারপারসনের উপদেষ্টা, কি স্ট্যান্ডিং কমিটির মেম্বার, কেউ বাদ নেই। এমন সব কথা কখনো কখনো সেগুলো অশ্রাব্য হয়, জনসম্মুখে ব্যবহার উপযোগী হয় না। তো তারা এইভাবে খিস্তি খেউর করে যাচ্ছেন বরাবরই, এবং এক পর্যায়ে বিএনপির হাইকমান্ড বাধ্য হয়েছে, বেশি দিন আগের কথা না, দলের কয়েকজন নেতৃবৃন্দকে তারা ওয়ার্ন করেছে তারা যাতে ব্যাফাস কথা না বলে এবং ভেবেচিন্তে কথা বলে। তো সেই ডিটেলে আর গেলাম না, কারা কারা কী বলেছে অনেকবার গত কয়েক মাসে অনেক কন্টেন্টে এক্সক্লুসিভলি তাদেরকে শোকেস করেছি, তো আর সেই লাইনে গেলাম না। তো জনাব মোয়াজ্জেম হোসেন আলাল তিনিও সিনিয়র লিডারশিপের একজন, চেয়ারপারসনের উপদেষ্টা। তো তিনি কি বলেছিলেন এক্স্যাক্টলি, প্রেস ক্লাবে বলেছিলেন সম্প্রতি তিনি এই কথা জামায়াতে ইসলাম সম্পর্কে। কি বলেছিলেন একবার ঘুরে আসি, যার প্রেক্ষিতে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব আব্দুল হালিম এই প্রতিক্রিয়া দিলেন। তো আলাল সাহেবের বক্তব্য একটু শুনে আসি আমরা। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে মোয়াজ্জেম হোসেন আলাল ৭১-এর গণহত্যা, ধর্ষণ ও হত্যাযজ্ঞের কারণে জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করতে হবে এমন মন্তব্য করেছেন। অভিযোগগুলো কি কি তিনি এনেছেন আমি রিপিট করছি। ৭১-এর গণহত্যা, ধর্ষণ ও হত্যাযজ্ঞের কারণে জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করতে হবে এমন মন্তব্য করেছেন জনাব আলাল। আচ্ছা, আর এর বিপরীতে জনাব আব্দুল হালিম বলছিলেন, তো তিনি আরও যুক্ত করেছেন আব্দুল হালিম, এই বক্তব্য জাতীয় ঐক্য বিনষ্টকারী এবং রাজনৈতিক শিষ্টাচার বিরোধী বলে দাবি করেন জামায়াত নেতা। আচ্ছা, মাওলানা আব্দুল হালিম অভিযোগ করে বলেন, আলালের বক্তব্যে বোঝা যায় তিনি কাউকে খুশি করার উদ্দেশ্যে জামায়াত ইসলামী সম্পর্কে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। তার বক্তব্যে কর্তৃত্ববাদী ও ফেসিবাদী সুর প্রতিধ্বনিত হয়েছে। তিনি বলেন, জামায়াত ইসলামী বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল, যার নীতি ও আদর্শ ইসলামী মূল্যবোধ, ন্যায় নীতি ও জনগণের কল্যাণে নিবেদিত। স্বাধীনতার পর থেকে রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে জামায়াতকে টার্গেট করে নানা সময় মিথ্যাচার চালানো হয়েছে, কিন্তু জাতি এখন এইসব প্রপাগান্ডা সম্পর্কে সচেতন। জামায়াতের এই শীর্ষ নেতা আরও বলেন, বর্তমান রাজনৈতিক সংকটকালে জাতীয় ঐকমত্য ও পারস্পরিক সহনশীলতা অত্যন্ত প্রয়োজন। অথচ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্বশীল অবস্থান থেকে আলালের এমন মন্তব্য জাতীয় ঐক্যের পরিপন্থী এবং জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চেতনারও পরিপন্থী। মাওলানা হালিম বলেন, জামায়াত সবসময় দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ইতিবাচক ভূমিকা রেখে আসছে। তাই দলটিকে নিষিদ্ধ করার দাবি সম্পূর্ণ অযৌক্তিক, অগণতান্ত্রিক ও বিদ্বেষপ্রসূত। তিনি মোয়াজ্জেম হোসেন আলালকে ভবিষ্যতে জাতীয় ঐক্য ও সামাজিক সম্প্রীতি বিনষ্টকারী
বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান। আচ্ছা, এখন কথা হলো জামায়াত ইসলামের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আছে। অভিযোগ যে কারো বিরুদ্ধে যে কোনো বিষয়ে অভিযোগ থাকতে পারে। তো শেখ হাসিনা আমলে আওয়ামী লীগের পুরো সময়টা হাসিনা চেষ্টা করেছে জামায়াতের সিনিয়র লিডারশিপ যাদের যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ প্রমাণ করা যায় বলে হাসিনা মনে করেছেন তাদেরকে মামলায় জড়িয়ে দ্রুততম সময়ের মধ্যে, অনেকে বলেন হাসিনার ক্যাঙ্গারু কোর্ট, কারণ কোনো নিয়মিত আদালত, রেগুলার সিভিল কোর্ট কখনোই এত দ্রুত গতিতে এইভাবে রাতারাতি যুদ্ধাপরাধের মতো সংবেদনশীল বিষয়ে, অশীতিপর বয়স অনেকের হয়েছিল, ৮০ বা ৮০ ঊর্ধ্বে বা কাছাকাছি, এমন লোকদের ফাঁসিতে ঝোলানো বা চেষ্টা করা। কারো বিরুদ্ধে যদি সত্যিকার অর্থে যুদ্ধাপরাধের অভিযোগ প্রমাণিত হয়, সিভিল কোর্ট যে রায় দেবে সেই রায় নিশ্চয়ই কার্যকর হবে এবং সেটি হতে হবে। নুরেমবার্গ ট্রায়ালের কথা আমরা এখনো বলি, সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বহু বহু বছর পরে কিন্তু সেই ট্রায়াল হয়েছিল। তো সেটি সম্ভব, যে কোনো সময়ই কারো বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ প্রমাণিত হলে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমি এই বিষয়ে অন্য সকলের মতোই একমত সকলের সঙ্গে, এতে আমার কোনো দ্বিধা নেই। কিন্তু হাসিনা আমলে যেভাবে বিচার হয়েছিল সেটিকে ন্যায় বিচার বলা যায় না। আর যাই হয়েছিল, হাসিনা প্রতিহিংসা চরিতার্থ করবার চেষ্টা করছিলেন, আর কিছুই না। আচ্ছা, আন্তর্জাতিক সব গণমাধ্যম, মানবাধিকার সংস্থা হাসিনার সেই ক্যাঙ্গারু কোর্টের প্রসিডিংস বা অ্যাক্টিভিটিস যা কিছু হয়েছে সেই সবের সমালোচনা করেছে। সারা বিশ্ব অবগত আছে এই বিষয়ে, এটা আমার কোনো স্টেটমেন্ট না। জামায়াতের নেতৃবৃন্দ ন্যায় বিচার পাননি। আচ্ছা, তো এখন কথা হলো জামায়াতের বিরুদ্ধে অভিযোগটি আছে, যেসব অভিযোগ জনাব আলাল করেছেন। তো অন্য অনেকেই করছে, জনাব আলালও করতে পারেন, তাতে দোষের কিছু নেই, বাট দোষের আছে। আলাল যেভাবে যেই সময়ে যেই পরিস্থিতিতে যেই টোনে যেই শব্দ চয়নে বক্তব্য রেখেছেন, এখানে বিষয়টি আপত্তিকর। শুধু আপত্তিকর না, ঘোরতর সন্দেহজনক। এই মুহূর্তে প্রিয় দর্শক আপনাদের জানা আছে জামায়াত ইসলামের সঙ্গে বিএনপির দা কুমড়ু সম্পর্ক। বাংলা বাগধারা যতগুলো আছে এ জাতীয় সব আমরা ব্যবহার করতে পারি। দা কুমড়ু, সাপে নেউলে, এরকম যত রকমের আছে, আমার আপাতত দুটো মনে পড়েছে। আচ্ছা, তো এরকম সম্পর্ক যাচ্ছে। তো এই অবস্থায় প্রতিনিয়তই দেখছি আমরা দল দুটো নেতৃবৃন্দ তো দায়িত্বশীল জায়গায় থেকে তারা একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, তারা একে অপরের বিরুদ্ধে স্টেটমেন্ট দিচ্ছেন, যেটি অনেক সময় রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত হচ্ছে, আমরা দেখছি সেগুলো। তো এই পরিস্থিতিতে জনাব আলাল যে বক্তব্য রেখেছেন সেইটি প্রণিধানযোগ্য এবং বিশ্লেষণের দাবি রাখে। তো এখন কথা হলো, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে জামায়াতের বিরুদ্ধে জনাব আলাল যেসব অভিযোগগুলো করেছেন, যদিও সেগুলো অভিযোগ, একটিও প্রমাণিত হয়নি, ধরে নিলাম সে অভিযোগগুলো সত্যি এবং জামায়াত ইসলামের বিরুদ্ধে যুদ্ধাপরাধের গুরুতর অভিযোগ আছে। ফাইন, তাহলে যুদ্ধাপরাধের মতো হিনাস ক্রাইমে অভিযোগে অভিযুক্ত একটি দল, সেই দলের সঙ্গে বিএনপির মতো যারা এই মুহূর্তে দাবি করছে বিএনপি খুব বিশাল বড় মুক্তিযুদ্ধে তারা পৃষ্ঠপোষক, এই মুহূর্তে তারা দাবি করছে, ফাইন, মেনে নিচ্ছি। এবং বিএনপির প্রতিষ্ঠাতা জনাব মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, নিশ্চয়ই তিনি বিশাল বড় মাপের মুক্তিযোদ্ধা ছিলেন, স্বাধীনতার ঘোষক ছিলেন, জেড ফোর্সের কমান্ডার ছিলেন, চিফ ছিলেন, এগুলো সব সত্যি। যদিও হাসিনা অনেক চেষ্টা করেছে জিয়াউর রহমানকে ভিলেন বানাবার জন্য, জিয়াউর রহমান কোনো ভিলেন ছিলেন না। জিয়াউর রহমান সত্যিকার দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা, একজন সৎ মানুষ ছিলেন। তো যাই হোক, তো এখন সেই মুক্তিযোদ্ধাদের এত বড় দল বিএনপি, তারা কি জন্যে এত বদনাম, যেই দলটি জামাত ইসলামী, যেই সব বিশেষণ জনাব আলাল ব্যবহার করেছেন, তো যদি আমরা ধরে নেই যে সবগুলো দোষে জামাত ইসলাম দুষ্ট, তাহলে এমন একটি দলের সঙ্গে, এমন খারাপ একটি দলের সঙ্গে, অমানবিক একটি দলের সঙ্গে দশকের পর দশক, 1 বছর না, 6 মাস না, 2 বছর না, দশকের পর দশক বিএনপি জোট করেছে, অ্যালায়েন্স করেছে, একসঙ্গে রাজনীতি করেছে, হাতে হাত কাঁধে কাঁধ লাগিয়ে। কিভাবে? শুধু ওটাই না, বিএনপির সরকারের জামায়াতের লোকেরা মন্ত্রী ছিলেন। কিভাবে? কোন বিবেচনায়? তখন তাদের মুক্তিযুদ্ধের চেতনা কোথায় ছিল? তখন বিএনপির দেশপ্রেম কোথায় ছিল? তখন জনাব আলালেরা কোথায় ছিলেন?
তখন কি এরা কেউ প্রতিবাদ করেছিলেন? এখন যারা যারা বিএনপির সিনিয়র লিডারশিপ জামায়াতের বিরুদ্ধে এইসব অভিযোগগুলো আনছেন, প্রত্যেকের উদ্দেশ্যে আমার এই প্রশ্ন, শুধু জনাব আলালের উদ্দেশ্যে না। তাদের যদি ন্যূনতম লজ্জাবোধ থাকে, তারা এই ইস্যুতে জামায়াতকে আক্রমণ করবেন না। বাকি সবাই করতে পারবে, অন্য দল করতে পারবে, সাধারণ মানুষ করতে পারবে, কিন্তু বিএনপির এই বিষয়ে মুখ বন্ধ রাখতে হবে। তাদের রাখতে হবে মাউথ ওয়াইড শাট। হ্যাঁ, আমি জানি এখানে আমি প্যারাডক্সিক্যালি কথা বলছি, মাউথ ওয়াইড শাট বলছি আমি। হ্যাঁ, আই মিন ইট। সে হলিউডের বিখ্যাত মুভির মতো, আইজ ওয়াইড শাট। সো বিএনপির মাউথ হবে মাউথ ওয়াইড শাট। বিএনপির কোনো কথা চলে না, এইসব অভিযোগ বিএনপি জামাতের বিরুদ্ধে আনতে পারে না। যদি আনে তাহলে এতে বিএনপির দ্বিচারিতা খুব প্রকটভাবে ফুটে ওঠে, স্ববিরোধিতা এবং দ্বিচারিতা এবং সুবিধাজনক অবস্থান নেবার জায়গাটি, যে তারা সুবিধাজনক অবস্থান নিচ্ছেন, যখন যেরকম সুবিধা সেদিকে যাচ্ছেন, যেদিক থেকে মেঘ আসছে, বৃষ্টি আসছে, সেদিকে তারা পাতলা কিংবা ছাতা ধরছেন। ঠিক এরকমই যাচ্ছে বিষয়টি। তাই কোনো বিবেচনায় জনাব আলাল কিংবা অন্য কেউ জামায়াতের বিরুদ্ধে এইসব অভিযোগ আনতে পারেন না। এটি একটি নিকৃষ্ট কাজ করেছেন এবং সুস্পষ্টভাবে এটি রাজনৈতিক অসৎ উদ্দেশ্য প্রণোদিত। আমার জনাব আব্দুল হালিমের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে হয়, তিনি ঠিকঠাক বলেছেন যে এই বক্তব্য এই মুহূর্তে আমাদের রিকনসিলিয়েশন দরকার, আমাদের যুদ্ধংদেহী অবস্থা দরকার নেই রাজনৈতিক দলগুলোর মধ্যে। তাই এই অবস্থায় দশকের পর দশক যারা ছিল, যে দলটি ছিল বিএনপির স্ট্র্যাটেজিক পার্টনার, তাদের সঙ্গে এই ভাষায় কথা বলা, এইভাবে আক্রমণ করা, বেকায়দায় ফেলবার জন্যে অত্যন্ত লজ্জাকর একটি কাজ। এটি একটি আমি বলবো একটি হিনাস অ্যাটেম্পট, খুবই ন্যাক্কারজনক বিষয়টি। তো বিএনপি লিডারশিপ এই বিষয়ে সাবধানে থাকবেন। যতই জামায়াতের সঙ্গে তাদের সমস্যা থাকুক, এই মুহূর্তে যত বড় শত্রুই মনে হোক জামায়াতকে, বক্তব্য রাখবার আগে জামায়াত সম্পর্কে চিন্তা করতে হবে যে কোনো বক্তব্যে তারা নিজেরা না ফেসে যায়। এই বিষয়টি আমলে রাখা, আমলে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকবেন।